আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম 5 বছর এক্সটেনশন। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। দেখুন, আজকে গোটা দিনভর একেবারে সকাল থেকে শুরু করে রাজ্যের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে কার্যক্রম, সেদিকটা যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে কার্যক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এখন শুভেন্দু অধিকারী, তিনি একটা সময় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। সেই সময় তার যা বডি ল্যাঙ্গুয়েজ, তার যা বক্তব্য, তার সাথে মুখ্যমন্ত্রী হবার পর একেবারে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে বক্তব্য, তার যে চালচলন, অনেকটা তফাৎ, অনেকটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হবার পর তিনি যেটা প্রথমে বলেছিলেন যে আমি সকলের মুখ্যমন্ত্রী। যতদিন প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলাম, বিজেপির প্রার্থী ছিলাম, কিন্তু ভোটে জিতবার পর পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী আমি, অর্থাৎ শুভেন্দু অধিকারী। ফলে বিরোধী দলের যে একেবারে আক্রমণাত্মক একটা নীতি থাকে, বক্তব্য পেশ করবার তাগিদ থাকে, সেটা কিন্তু আজকে উঠাও। তিনি প্রথমে আজকে তার বাড়ি থেকে বেরিয়ে সটান চলে আসেন গাড়ির কনভয় নিয়ে রাজ্যের বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। সেখানে তিনি তার সাথে কথা বলেন। তারপরে তিনি শ্রমিক বাবুকে তার গাড়িতে করে নিয়ে সোজা চলে আসেন বিজেপির যে রাজ্য পার্টি অফিস, সেখানে এক প্রস্ত বৈঠকের পর শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চলে যান নবান্নতে, এবং সেই নবান্নতে গিয়ে একের পর এক বৈঠক শুরু হয়েছে সকাল থেকে। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনারদের নিয়ে প্রথম বৈঠক। তারপরে নবনির্বাচিত যারা বিধায়ক, যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন। বিশেষ করে বিজেপির বিধায়ক যারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি যেমন বৈঠক করেছেন, পাশাপাশি বিভিন্ন জেলা শাসক, জনপ্রতিনিধি এবং আইপিএস অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকের নির্যাস কি ছিল সেই বিষয়ে আমরা পরে আসছি। মোটামুটি আজকে এই যে একাধিক বৈঠক, সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর যে কটি তথ্য, যে কটি বার্তা উঠে আসছে, আর সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করা যাক। আজকের এই বিস্তারিত বৈঠকে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কে ঘোষণা করেছেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, এই যে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের সঙ্গে, তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বিবাদ চলছে। বারংবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক তারা বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের যে উন্মুক্ত সীমান্ত, সেখান দিয়ে একদিকে যেমন জঙ্গিরা প্রবেশ করছে, অবৈধভাবে অন্য দেশের মানুষ প্রবেশ করছে, অবিলম্বে সীমান্তে কাঁটাতারের বেড়াটা দেওয়া উচিত। কিন্তু দীর্ঘদিনের টালবাহানায় সেই জমি দিয়ে উঠতে পারেনি রাজ্যের বিদায় চলে যাওয়া তৃণমূল কংগ্রেস সরকার। ফলে দীর্ঘ সীমান্ত উন্মুক্ত ছিল, চোরাচালানের কারবার বাড়ছিল, অপরাধমূলক প্রবণতা বাড়ছিল। রাজ্যে ক্ষমতায় আসবার পর প্রথম দিনেই ঘোষণা করে দিলেন যে ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি দেবে রাজ্য সরকার, এবং এই জমির পরিমাণটা প্রায় ১০০ থেকে ১১০ একর। এটা দিলে পরে একদিকে যেমন সীমান্তে চোরাচালান থেকে শুরু করে অপরাধমূলক প্রবণতা কমবে, পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর মনোবলও কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ মানুষ। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম, এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে
একেবারে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একাধিকবার জনসভা করেছিলেন এবং সেই জনসভা থেকে প্রধানমন্ত্রী যখন বারবার বলছিলেন যে সুশাসন দেওয়া, বাংলার বুকে সুশাসন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে মোদির গ্যারান্টি। এখন বোঝা যাচ্ছে যে এটা শুধু মোদির গ্যারান্টি নয়, এটা কার্যত প্রচারের ফানুস নয় যে মানে সরকার চলে আসবার পর, দল জিতে আসবার পর সেই ফানুস ফুটো হয়ে যাবে, না এমনটা নয়। আজ থেকে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলো। এর আগে রাজ্য সরকারের আপত্তিতে এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা সম্ভব হয়নি রাজ্যে। এই আয়ুষ্মান প্রকল্প চালু হওয়ার ফলে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা পাবেন সাধারণ মানুষ, এবং 70 ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন সকলেই এই প্রকল্পের আওতায় আসবেন। এবং শুধু রাজ্য নয়, দেশের একাধিক নামকরা হাসপাতালে এবং চিকিৎসা কেন্দ্রে একেবারে সরাসরি বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এই আয়ুষ্মান ভারত প্রকল্প আজকের থেকে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। স্বাভাবিকভাবেই শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যে সাংবাদিক সম্মেলন করছেন সেখানে তিনি পরিষ্কার বলছেন যে বাম আমল হোক বা তৃণমূল কংগ্রেসের আমল হোক, রাজ্যে যে সমস্ত সামাজিক প্রকল্প চালু করা হয়েছিল তার কোনোটাকেই এই সরকার বন্ধ করবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। একেবারে বাম আমল থেকে শুরু করে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যে একাধিক সামাজিক প্রকল্প রাজ্যে চালু হয়েছিল, কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, সবুজশ্রী থেকে, যে একাধিক প্রকল্প চালু হয়েছিল যাতে কয়েক কোটি উপভোক্তা তৈরি হয়েছিল, তৃণমূল দল থেকে প্রচার করা হচ্ছিল যে বিজেপি ক্ষমতায় আসলে এই সবকিছুই বন্ধ করে দেওয়া হবে। কার্যত দেখা গেল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত তো নয়, বরঞ্চ পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে বিগত সরকারের আমলে যে প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছিল তার কোনো প্রকল্প এই সরকার বন্ধ করবে না। তার সঙ্গে বাড়তি কি যুক্ত হচ্ছে? বাড়তি যুক্ত হচ্ছে যে ঘোষণা বিজেপি দলীয় ইস্তাহার সংকল্পপত্রে করেছিল, অন্নপূর্ণা ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা করে পাওয়া যেত, সেই লক্ষ্মীর ভান্ডারকে বাড়িয়ে 3,000 টাকা। এবং এটা যে শুধু কথার কথা নয়, সেটাও আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। আমরা যেটুকু খবর পাচ্ছি যে আগামী 1 জুন থেকে এই রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু একটাই কথা বলেছেন, যারা ভারতবাসী নন তাদের এই প্রকল্প দেওয়া হবে না, এবং এই গোটা প্রকল্প অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হবে যাতে কোনো দুর্নীতি না হয়। চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। পরের দিকে আসুন, সেটা বলা হচ্ছে আজ থেকেই রাজ্যে কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা। বিএনএস যেটা চালু করা হচ্ছিল না, এত বিতর্ক ছিল, সেখান থেকে আজকে রাজ্যে কার্যকর করা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি, আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। পশ্চিমবঙ্গে ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার WBCS WBPS, এদের কোনো
কেন্দ্রীয় সরকারের ট্রেনিং এ কেউ যুক্ত হতেন না। এটা মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশ ছিল, আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। এবং সরকারি চাকরি প্রার্থীদের যে আবেদন বয়সসীমা, চাকরি প্রার্থীদের চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়িয়ে দিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানেন তো, কারণ দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে বাংলার মাটিতে। প্রচুর বেকার যুবক যুবতী যাদের এই আদালত এবং ধর্ণা মঞ্চে সামিল হতে হতে তাদের জীবনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বছর হারিয়ে গিয়েছে, চাকরি পাননি তারা। তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভকে প্রশমিত করতে এবং তাদের যাতে চাকরির বসার সুযোগ পান সেই কথাকে মাথায় রেখে বর্তমান রাজ্য সরকার চাকরি প্রার্থীদের চাকরির আবেদনের মেয়াদ 5টি বছর বাড়িয়ে দিলেন। আরেকটি বিষয় আজকে বলেছেন যে শহীদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিল এই সরকার। আর নির্বাচিত সরকার হবার পরে বেশ কিছু জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেই পরিবারগুলির দায়িত্ব কিন্তু রাজ্য সরকার নিচ্ছে। ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব, সাথে সাথে এই পরিবারগুলি সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। এর মধ্যে সবচাইতে আরেকটি ইন্টারেস্টিং বিষয় কি, দেখুন, এই যে ভোটে বিজেপি কিন্তু বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে মহিলাদের একটা অংশ। সেই বিষয়টি মাথায় রেখে সরকারি বাসে মহিলা যাত্রীদের ভাড়া সম্পূর্ণ মকুব করে দিল এই সরকার। আরো একবার বলছি, সরকারি বাসে মহিলা যাত্রীদের ভাড়া সম্পূর্ণ মকুব করে দিল বিজেপি সরকার। এই যে বিষয়, এটিও কিন্তু বিজেপি তার সংকল্প পত্রে তুলে ধরেছিলেন। এবং তারপরে আরো একটি বিষয় নিয়ে আজকে ঘোষণা করা হয়েছে যে 60 বছরের পরেও বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থার ডিরেক্টরদের মেয়াদ শেষ। অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল যে সরকারের বেশ কিছু পরিচিত মুখ, তাদেরকে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে, তাদেরকে ডিরেক্টর করা হয়েছে। চাকরির মেয়াদ শেষ হবার পরেও তাদেরকে এই সমস্ত জায়গাগুলোর মাথায় বসিয়ে রাখা হয়েছিল এবং এখানে বিভিন্ন জায়গায় তাদের খবরদারি করার একটা অভিযোগ করছিল। রাজ্য সরকার আজকে ক্ষমতায় আসবার পর প্রথম যে বৈঠক, সেই বৈঠকে পরিষ্কার জানিয়ে দিল 60 বছরের পরে বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থা, ডিরেক্টর, চেয়ারম্যানদের মেয়াদ শেষ করা হলো। অর্থাৎ যেটা কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত কথা সংকল্পপত্রে দেওয়া হয়েছিল তার কিন্তু বাস্তবায়নের পক্ষে আজকে বেশ কিছু ধাপ এগিয়ে গেল এই সরকার। এবং তারপরে বিভিন্ন যে জেলা শাসক বলুন, আইপিএস অফিসার, এসপি, তাদের সঙ্গে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করলেন, সেখানেও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মানুষের রায়ে নির্বাচিত এই সরকার, ফলে কোথাও কোনো রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না। পরিষ্কারভাবে তিনি আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন জায়গায় এর আগেও তো আমরা এই সময় দেখেছি যে সরকারি কর্মচারীদের, যারা সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করছে, তাদের দূরবর্তী স্থানে ট্রান্সফার করা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছিল, কাছের চিকিৎসকদের, যারা সংগঠনের সেই সমস্ত মুরব্বীদের একেবারে ছায়াতলে ছিল, তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে, বাকিদের দূরে দেওয়া হচ্ছে। একাধিক অভিযোগ, টাকার বিনিময়ে পোস্টিং দেওয়া হচ্ছে, এই অভিযোগ কিন্তু উঠেছিল এবং মাঝখানে এই অভিযোগ একটা বিস্ফোরণের তৈরি করেছিল। রাজ্যের প্রথম আধিকারিকদের সঙ্গে বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে যাতে কোনোভাবে
হেনস্থার শিকার না হতে হয়। এই কোনো মানুষ যদি কোনো দপ্তরে যান তাহলে তার কথা ঠান্ডা মাথায় শুনতে হবে, তাকে সময় দিতে হবে এবং তৎক্ষণাৎ তাকে তার সমস্যার সুরাহার কাজ করতে হবে। রাজ্যের একাধিক দপ্তরে যে দুর্নীতির ঘুঘুর বাসা দীর্ঘদিন ধরে আস্তানা গেড়ে রয়েছে, তার মূল সমেত উৎপাটিত করবারও নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে আজকের এই গোটা বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখানে বলছেন যে কোনোভাবেই রাজনীতিকরণ যাতে না হয়, রাজনীতি এবং অনুপ্রেরণা এই দুটো শব্দকেই একেবারে সরাসরি মুছে ফেলতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এবং আজকের মোটামুটি যা বৈঠক, সেই বৈঠকের নির্যাস আপাতত এটুকুই আমাদের কাছে এসছে এবং পরবর্তী সপ্তাহে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কর্মচারী মহল, শিক্ষক শিক্ষিকা মহল, বিভিন্ন স্বশাসিত সরকারের যে বোর্ড রয়েছে তার যে কর্মচারীরা, তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। কারণ ক্ষমতায় আসবার আগে বিজেপি তার যে ইস্তাহার প্রকাশ করেছিল, সংকল্পপত্র প্রকাশ করেছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে বকেয়া যে মহার্ঘ ভাতা, যে ডিএর কথা বলা হয়েছিল, 4% ডিএ দেওয়ার কথা বলেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যক্ষেত্রে তার বাস্তবের মাটিতে ছুঁতে পারেনি। 1 পয়সাও 1 টাকাও ডিএ কিন্তু আসেনি সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ঘরে। আজকে যেটা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পরের সপ্তাহে যে বৈঠক, সেই বৈঠকে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য যে বকেয়া ডিএ, যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সেটা কত দ্রুত তুলে দেওয়া যায় সেই বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে। ফলে এখন আশায় কিন্তু মানে আমি বলছি আশায় কিন্তু ঘর বাঁধছে কর্মচারী মহল। আজকের এই বৈঠকের পর কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চলুন একবার শুনে নেব। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমশ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। আমরা গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কারণ আমরা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম দেখে আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। দেখুন, আজকে সারাটা দিনের যে চিত্র, সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়। যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সকালে যখন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়ি যান এবং সেখান থেকে তাকে তার গাড়িতে তুলে বিজেপির সদর দপ্তরে যান, সেখানে তারা একেবারে তাদের যে বৈঠক, দলীয় স্তরে বৈঠক, সেই বৈঠক থেকে বেরিয়ে আসবার পর
শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্য আমরা আপনাদের শোনাবো। দেখুন, একটা সময় একটু যদি পেছনের দিকে যাই, একটা সময় যখন সিপিআইএম এর রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাস বেঁচে ছিলেন, অনিল বিশ্বাস তার নিজের মতো করে দল চালাতেন, জ্যোতি বসু সরকার চালাতেন। অর্থাৎ দল এবং সরকারের মধ্যে একটা পার্থক্য ছিল। দলীয় নীতি কিছু ক্ষেত্রে সরকার সেটাকে বাস্তবের মাটি সেখানে পা রাখবে, সেটা স্বাভাবিক। কিন্তু দল এবং সরকার যদি এক হয়ে যায়, তার পরিণাম কি হতে পারে বিগত কয়েক বছর ধরে হারে হারে টের পেয়েছেন রাজ্যের মানুষ। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজকে কি বলছেন? শ্রমিক বাবু আজকে পরিষ্কার বলছেন, দল দলের মতো চলবে, সরকার সরকারের মতো চলবে। দল কখনো অযাচিত হস্তক্ষেপ করবে না সরকারি কাজে। এই সরকারকে আমরা বিজেপির সরকার হতে দেব না। এই সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই আগামী দিনে পথ চলা শুরু করবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে যখন কোথাও সরকার এবং দল একাকার হয়ে যায়, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। সরকার সরকারের মতো চলবে, এই সরকার সাধারণ মানুষের রায়ে নির্বাচিত সরকার। আর বিজেপি দল বিজেপির মতো চলবে। তাদের যে রূপরেখা, সেই রূপরেখা তৈরির দায়িত্ব অবশ্যই সরকারের একটা থাকে, স্বাভাবিকভাবেই বর্তায়। কিন্তু শ্রমিকবাবু আজকে যে বক্তব্য রেখেছেন, সেটা যদি আগামী দিনে এই সমস্ত কথা ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে রাজ্য রাজনীতিতেও অত্যন্ত ভালো একটি দিক হতে চলেছে। সরকার এবং দলের মধ্যে সমন্বয় থাকবে। সরকার সরকারের মতো চলবে। পার্টির ম্যানিফেস্টো বা সংকল্পপত্র সেটা ইমপ্লিমেন্ট যাতে হয়, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে, এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে কোথাও যাতে অপরাধী যারা আছে, এই যে বালি চুরি, এই যে পাথরের গাড়ি থেকে তোলা আদায় করা, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজ, এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে রাজ্য সরকার। সরাসরি পশ্চিমবঙ্গের পুলিশ শীর্ষ কর্তাদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে এলাকায় ধরে ধরে বিভিন্ন এলাকায় যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত, বালি মাফিয়া, কোল মাফিয়া, গরু পাচার, সাধারণ মানুষের কে একেবারে মানে হেনস্থার মুখে ফেলে দিয়ে তাদের কাছ থেকে তোলা আদায়, সব কিছু বন্ধ করতে হবে। অর্থাৎ যে সুশাসনের কথা নরেন্দ্র মোদী বারংবার এসে বলে গিয়েছেন, তার প্রাথমিক পদক্ষেপ হয়তো আজকের এই বৈঠকের পর থেকেই শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে। তবে শুরুটা যতটা স্বস্তিদায়ক, এই কথাগুলো আগামী দিনে এই সরকার তার ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, সেদিকেও কিন্তু কড়া নজর থাকবে রাজ্যের সাধারণ মানুষের। তবে একেবারে প্রাথমিকভাবে যে কাজ এই সরকার শুরু করলো, পূর্বের প্রতিশ্রুতি যে বাস্তবের মাটিতে আসবার পর একেবারে ফানুসের মতো ফুটো হয়ে যায়নি। তারা যে সংকল্প পত্রে যে সমস্ত আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসগুলো কিন্তু ধীরে 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 বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান এই সরকার। আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে সরকারি যে বক্তব্য, সরকারি যে কাজকর্ম, তা কতটা সাধারণ মানুষের পক্ষে কাজ করে, সেদিকেও নজর রয়েছে রাজ্যের সকল মানুষের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ এই অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.